পশ্চিমবঙ্গের মুসলমান ভোট মমতার তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিল কেন, এটাই আজকের আলোচনা হোক। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। একটা দল যখন নির্দিষ্ট একটা সম্প্রদায়কে তাদের নিশ্চিত ভোট ব্যাংক হিসাবে ধরে নেয়, তখন সেই সম্প্রদায়ের প্রকৃত অসন্তোষ কিন্তু দলের কাছে অদৃশ্য হয়ে যায় এবং সেটাই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে। তৃণমূলের বেলাতেও এটাই হয়েছে। 2026 সালের মে মাসের পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস এখন একটা গভীর সংকটের মুখে। আপনারা জানেন, বিজেপি 294টা আসনের মধ্যে 208টা আসন পেয়েছে, আর তৃণমূল নেমে এসেছে একেবারে 80টা মাত্র আসনে। কিন্তু শুধু সংখ্যার হিসাব নয়, পরাজয়ের পরের ঘটনাগুলোও কিন্তু সমান তাৎপর্যপূর্ণ। 80 জন বিধায়কের মধ্যে 58 জন দলের মনোনীত নেতৃত্বকে অস্বীকার করে বহিষ্কৃত নেতার পিছনে দাঁড়িয়েছেন। 20 জন সাংসদের আবার একটা গোষ্ঠী এনডিএ জোটে যোগ দিয়েছেন। এই বিপর্যয়ের কেন্দ্রে একাধিক প্রশ্নের অন্যতম হলো তৃণমূল কংগ্রেস তার মুসলমান রাজনীতিকে কোন পথে নিয়ে যাচ্ছিল এবং সেই পথ কোথায় ঠিক ব্যর্থ হলো, এটাই কিন্তু অন্যতম প্রশ্ন। আপনারা জানেন যে কিছুদিন ধরে তৃণমূলে একটা আকর্ষণীয় গল্প প্রচলিত ছিল। দল ধীরে ধীরে পুরনো মডেল থেকে বেরিয়ে আসছে, ধর্মীয় প্রভাব আর আঞ্চলিক বাহুবলীর জায়গায় উঠে আসছে শিক্ষিত, দক্ষ, পরিষেবামুখী নেতৃত্ব। পরিচয়ের রাজনীতি নয়, কার্যকারিতাই হবে নতুন ভাষা। এই পরিবর্তন ঢাকঢোল ফিটিয়ে হয়নি, তবে গভীরভাবে লক্ষ্য করলেই তার রেখাচিত্র ধরা পড়ে। কিন্তু 2026-এর পর সেই গল্পটা আর দাঁড়াতে পারছে না, মানে এই যে গল্পগুলো আগে তৈরি করা হচ্ছিল। গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে গত এক দশক ধরে তৃণমূলে মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিত্বমূলক 3টে ধারার ওপর নির্ভরশীল ছিল দল। প্রথমটা ছিল ধর্মীয় ও সাংগঠনিক প্রভাব। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতারা যেখানে ধর্মীয় নেটওয়ার্কের মাধ্যমে মুসলিম ভোট সংগঠিত করতেন। একটা নির্দিষ্ট সময়ে এই মডেল কার্যকর ছিল, কিন্তু এর ফলে তোষণের অভিযোগ জোরালো হয়েছে এবং একটা সম্প্রদায়ের চোখে মুসলমানদের একটা আলাদা গোষ্ঠী হিসাবে চিহ্নিত করার প্রবণতাও কিন্তু বেড়ে গিয়েছিল। দ্বিতীয় ধারায় ছিলেন আরাবুল ইসলামের মতো নেতারা, যাদের শক্তির উৎস ধর্মীয় নয় বরং আঞ্চলিক আধিপত্য এবং গোষ্ঠী নিয়ন্ত্রণ। দল থেকে বহিষ্কারের পর সেই আরাবুল ভাঙড়ে আইএসএফ ঘনিষ্ঠ রাজনীতিতে তার উপস্থিতি ইঙ্গিত দেয় একজন নেতা যিনি নিজেকে ব্যবহৃত এবং উপেক্ষিত মনে করে নিজের নেটওয়ার্ক নিয়ে অন্যত্র সরে গিয়েছেন তৃণমূল থেকে আইএসএফের দিকে। পুরনো নেটওয়ার্ক কখনো নীরবে ভাঙে না। তৃতীয় ধারাটা ছিল ফিরহাদ হাকিমের মতো অভিজ্ঞ প্রশাসকের, দীর্ঘদিন দলের পরিচিত মুসলমান মুখ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল গোছানোর প্রক্রিয়ায় তার ক্রমশ গুরুত্ব হ্রাস ইঙ্গিত দেয় যে দল এই মডেল থেকেও সরে আসছিল। কিন্তু এই 3টে ধারাকে সরিয়ে দেওয়ার পর জায়গাটা কে ভরাট করবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু তৈরি ছিল না। ব্যাপারগুলো বোঝা যাচ্ছে তো? তারপর দেখা গেল শামিরুল ইসলামকে সামনে আনা হলো। আইআইটি দিল্লি থেকে রসায়নের স্নাতকোত্তর, নাগরিক সমাজে কাজের অভিজ্ঞতা সম্পন্ন, ধর্মীয় পরিচয় নয়, সমস্যা সমাধানই যার রাজনীতির ভাষা। কোভিড-19 অতিমারির সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো হোক বা সোনালী বিবিকে বাংলাদেশে বিতাড়নের ঘটনায় আইনি এবং প্রাতিষ্ঠানিক পথ বেছে নেওয়া হোক, এটাই তার রাজনৈতিক বৈশিষ্ট্য, মানে ওই শামিরুল ইসলামের। কোনো নাটকীয়তা নয়, বরং সমস্যার সমাধানে মনোযোগ। সিপিআইএম থেকে আসা প্রতিকুর রহমানও একই ধারার ইঙ্গিত দেন, একই ধারার। তরুণ, সাংগঠনিকভাবে অভিজ্ঞ, সাধারণ পরিবার থেকে উঠে আসা, কোনো ধর্মীয় সংগঠনের প্রত্যক্ষ প্রভাব নেই। এরা দুজনেই বাঙালি মুসলমান, যাদের শিকড় গ্রামীণ এবং আধা শহরের সমাজে। উর্দুভাষী পরিচয়, ধর্মীয় সাংগঠনিক সংশ্লিষ্টতা বা সম্প্রদায়ের মুখপাত্র হয়ে ওঠা, এগুলোর কোনোটাই কিন্তু এখানে মুখ্য নয়।
তারা মূলত মূলধারার বাঙালি রাজনৈতিক সংস্কৃতির অংশ, যারা কাকতালীয়ভাবে আসলে মুসলমান। এই পরিবর্তন সৎ উদ্যোগ ছিল। আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীর উত্থান দেখিয়েছিল যে তরুণ মুসলমান ভোটারদের মধ্যে বিকল্পের একটা চাহিদা আছে। তৃণমূল বুঝেছিল ধর্মীয় বয়ানে নওশাদের সঙ্গে পাল্লা দেওয়া যাবে না, তাই পরিষেবা এবং দক্ষতার বয়ান তৈরি হয়েছিল। কিন্তু নওশাদের আবেদন শুধু ধর্মীয় ছিল না, তো সেটা ছিল তৃণমূল বিরোধী অসন্তোষের প্রকাশও। সেই অসন্তোষের কারণ দূর না করে শুধু মুখ বদলালে তো সমস্যা চলে যায় না, তৃণমূল শুধু মুখ বদলেছিল। তৃণমূলের মুসলমান রাজনীতির সবচেয়ে বড় ব্যর্থতাটা সম্ভবত মুর্শিদাবাদে। কেন না, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল দল বারংবার শোকজ করেছে, বারংবার তিনি মাথা নত করে ফিরেও এসেছেন, আমরা দেখেছি। কিন্তু 2025-এর ডিসেম্বরে বাবরি মসজিদের আদলে একটা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দল তাকে বহিষ্কার করে। হুমায়ুন কবির এরপর জনতা উন্নয়ন পার্টি তৈরি করলেন, আমরা দেখলাম। তৃণমূল এত বড় এই ঘটনাটাকে একজন বিপদগামী নেতার বিদায় হিসেবে দেখেছে, অন্য কিছু নয়। চিন্তা করুন, অথচ ব্যাপারটা সত্যিই খুব গম্ভীর ছিল। কিন্তু বাস্তবে এটা তার চেয়ে অনেক বেশি তো কিছু ছিল তৃণমূল যেটা ভেবেছিল। হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করছিলেন, স্থানীয় মানুষ উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ করছিলেন। মমতার দল সেই অভিযোগগুলো শোনেনি, বরং শৃঙ্খলার দোহাই দিয়ে চুপ করানো হয়েছে বারংবার হুমায়ুন কবিরকে। যে অসন্তোষকে বছরের পর বছর চাপা দেওয়া হয়েছে, সেটাই শেষ পর্যন্ত সাম্প্রদায়িক বিভাজনের ভাষায় প্রকাশ পেল এবং বিজেপির জন্য সেটা সহজ অস্ত্র হয়ে উঠল। আমরা ভোটের ফলাফলে সেগুলো দেখলাম। এর পেছনে একটা গভীর কারণ আছে। একটা দল যখন নির্দিষ্ট, যেটা প্রথমে বলছিলাম, একটা দল যখন নির্দিষ্ট একটা সম্প্রদায়কে নিশ্চিত ভোট ব্যাংক হিসাবে ধরে নেয়, তখন সেই সম্প্রদায়ের প্রকৃত অসন্তোষ কিন্তু দলের কাছে অদৃশ্য হয়ে যায় এবং সেই অসন্তোষ দৃশ্যমান না থাকাই শেষ পর্যন্ত রাজনৈতিক বিপদ ডেকে আনে। মুর্শিদাবাদে ঠিক এটাই হয়েছে। এটাই নতুন মডেলের সবচেয়ে বড় ফাঁক। সামিরুল ইসলাম রাজ্যসভায় ভালো প্রশ্ন করতে পারেন ঠিকই, প্রাতিষ্ঠানিক পথে হাঁটতে পারেন, কিন্তু মুর্শিদাবাদের কোনো গ্রামে যে বিধায়ক বিরোধী ক্ষোভ জমছে তা সামলানোর কাজটা কিন্তু অন্য ধরনের। কারণ নীতির ভাষা আর বুথ স্তরের রাজনীতি কিন্তু এক জিনিস নয়। এটা তৃণমূল বোঝেনি, মানে তৃণমূল বোঝেনি, মমতাও বোঝেননি। 2026-এর ভোট ছিল তৃণমূল বিরোধী ক্ষোভের সম্মিলিত প্রকাশ, যেখানে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের একটা বড় অংশ ভিন্ন ভিন্ন কারণে কিন্তু রায় দিয়েছে একই, মমতা বিরোধী, তৃণমূল বিরোধী রায়। তৃণমূলের বিধায়ক এবং সাংসদরা তো আর একদিনে বিদ্রোহী হননি, একথা আমি বারবার অন্য প্রতিবেদনে বলেছি। দীর্ঘদিনের জমা অসন্তোষ, নেতৃত্ব নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব নিয়ে বিধায়কদের ভেতরে যে প্রশ্ন জমছিল, তারই বিস্ফোরণ ঘটল পরাজয়ের পর। পুরনো নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু নতুন নেটওয়ার্ক তৈরি করা হয়নি। যারা সরে গিয়েছেন তারা নীরবে তো যাননি। স্বল্প মেয়াদে মমতা অভিষেকের তৃণমূল সম্ভবত একটা মিশ্র কৌশল নেবে। একদিকে পুরনো নেটওয়ার্ককে আংশিকভাবে ধরে রেখে অন্যদিকে নতুন তৃণমূল ভিত্তিক সমর্থন গড়ার চেষ্টা করবে। কারণ মাঠে সংগঠন এবং সক্রিয় উপস্থিতি এখনো অপরিহার্য। নির্বাচন জেতা মানে শুধু ভালো মুখ দেখানো নয়, বুথ স্তরে মানুষ দরকার, বুথ স্তরে গ্রামে গ্রামে সংযোগ দরকার এবং সবচেয়ে বড় দরকার তীব্র স্থানীয় অসন্তোষ সামলানোর ক্ষমতা, যেটা সত্যি সব থেকে বড় দরকার। তাই প্রশ্ন থেকেই যায়, সামিরুল ইসলাম বা প্রতিকুর রহমানরা কি সেই নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন যা নির্বাচনের জন্য জরুরি? এবং তা করতে গিয়ে তারা কি আবার পুরনো রাজনীতির পথেই ফিরে যাবেন না? পরিচয়ের রাজনীতি আর কার্যকারিতার রাজনীতিকে বিপরীত মেরুতে রাখলে আসলে ভুল হয়। একটা সফল সংগঠনকে দুটোই করতে হয়। মানুষের সামাজিক বাস্তবতাকে সম্মান করতে হয়, একই সঙ্গে বাস্তব সমস্যার সমাধানও কিন্তু করে দিতে হয়। তবে এই পরিবর্তনকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা হিসাবে দেখলে আবার ভুল হবে। ভারতীয় রাজনীতিতে পরিচয় কখনো মুছে যায় না, বরং রূপ বদলায়।
যা দেখা যাচ্ছে তা হলো মুসলমান পরিচয়ের রাজনৈতিক প্রকাশের ধরনে পরিবর্তন। সরাসরি সম্প্রদায়ের হয়ে কথা বলার বদলে এখন জোর দেওয়া হচ্ছে পরিষেবা, প্রশাসনিক দক্ষতা এবং সমস্যা সমাধানের ওপরে। প্রশ্নটা আর কে মুসলমানদের হয়ে কথা বলছে নয়, কে মুসলমানদের হয়ে কথা বলছে এরকমটা নয়, বরং প্রশ্নটা হচ্ছে কে তাদের জন্য বাস্তব ফল আনতে পারছে, সেটাই এখন আসল। বুঝতে হবে মুসলমান ভোটাররা কিন্তু কোনো একক ব্লক নয়, যেটা এতদিন ধরে বলে আসা হয়েছে। তারা বিভিন্ন কারণে বিভিন্ন দিকে তো সরেছে। কেউ আইএসএফের দিকে সরেছে, কেউ বামেদের দিকে সরেছে, কেউ ধর্মীয় বয়ানে সরেছে, কেউ হয়তো তৃণমূলেই থেকেছে। নেতৃত্বের মান এই বিভাজন রোখার জন্য মোটেই যথেষ্ট ছিল না। সবচেয়ে কঠিন সত্যটা হলো এই যে তৃণমূল একটা অসম্পূর্ণ কাজ করেছে, পুরনো কাঠামো ভেঙেছে, কিন্তু নতুন কাঠামো দাঁড় করাতে পারেনি। সম্প্রতি তৃণমূলের যে 20 জন সাংসদ এনডিএর সমর্থনে সরে গেলেন, তাদের মধ্যে তো মুসলমান সাংসদরাও আছেন। তাহলে আপনি কি বলবেন? খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠানও তো রয়েছেন যারা মুসলমান। তার মানে তো এটা শুধু সাংগঠনিক বিপর্যয় নয়, এটা সেই থিসিসকেই প্রশ্নের মুখে ফেলেছে যে নতুন দক্ষ অসাম্প্রদায়িক নেতৃত্ব দলের প্রতি বেশি অনুগত হবে। ব্যক্তিগত আনুগত্যের ভিত্তিতে গড়া সংগঠন সংকটে টেকে না, কোনো সংকটকালে টেকে না, সেটা হিন্দু হোক বা মুসলমান। এই প্রসঙ্গে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো সংকটের মুহূর্তে যারা মমতার দলের পাশে থেকেছেন, যাদের দশকের পর দশক ধরে দলীয় সংগঠন, কর্মী এবং ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল পরিচয় এবং আনুগত্যের দীর্ঘ পথ ধরে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কাঠামোয় উঠে আসা নেতৃত্বের একটা বড় অংশ এই কঠিন সময়ে দল ছেড়েছেন। এটা পুরনো রাজনীতির গুণগান নয়, বরং একটা কাঠামোগত সত্যের স্বীকৃতি। যে নেতৃত্ব শুধুমাত্র ব্যক্তিগত আনুগত্য এবং প্রাতিষ্ঠানিক দক্ষতার ওপর নির্মিত, চাপের মুহূর্তে তার শিকড় দেখা যায়। সংগঠনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের তো বিকল্প নেই। নেতৃত্বের ভাষা বদলেছিল, সমাজের সঙ্গে সম্পর্কের কাঠামোটা কিন্তু বদলায়নি। এই পরিবর্তন তাই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিকে নতুন করে রূপ দেবে কিনা তা কিন্তু সময়ই বলবে। সত্যি কথা। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।